জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের সই, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা বাতিলের সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান পুনর্লিখনের সুপারিশ অধ্যাপক আলী রিয়াজের, তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী করার পক্ষে সাবেক সিইসি বিচারপতি রৌফ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীতে 17 জন সহ বিভিন্ন জেলায় 52 জনের মৃত্যু, ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক মামলা, রাজনৈতিক বিচারপতি, সাংবাদিক, অধ্যাপক, পুলিশ সহ 53 আসামি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। দেশের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সই করেন। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের বিষয়ে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। কালো টাকা সাদা করার সুবিধা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা দিয়ে করা আইন বাতিলেরও সিদ্ধান্ত হয় বৈঠকে। পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গুমের ঘটনা যেন না ঘটে তার একটি শক্ত ভিত রচিত হলে বলে মনে করছে সরকার। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সমূহ নিয়ে ব্রিফিং করেন পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোন পদ্ধতির মাধ্যমে কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করে এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। সভায় কালো টাকা সাদা করার সুবিধা বন্ধ, বঙ্গবন্ধুর পরিবারকে বিশেষ নিরাপত্তা ও সুবিধা দেওয়ার আইনেও সংশোধন করা হয়। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। এছাড়া প্রশাসনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহ সার্ক ফুটবলে শিরোপাজয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনার সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদের সভায়। আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্ত চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে, সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেগান দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিপুল পরিমাণ চুরি করা অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সুইস রাষ্ট্রদূত আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সমর্থন সহযোগিতার আশ্বাসও দেয় সুইজারল্যান্ড। রোহিঙ্গাদের মধ্যে তরুণ নেতৃত্ব তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। এরপর
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এসে অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমসন বাংলাদেশের বন্যার্তদের জন্য $1 মিলিয়ন সহযোগিতা দেওয়ার কথা জানান। অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা শরণার্থী, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা ও শুল্ক রেয়াত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি এর মধ্য দিয়ে নির্বাচনের একটি রূপরেখা বেরিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা বৈঠক শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, যেসব প্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলমান থাকবে বলে আশা তার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। এদিকে বিএনপির সাথে বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, সংস্কারের পাশাপাশি নির্বাচন ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 1 ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। এছাড়াও রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কতদিনে হতে পারে তা রাশিয়ান রাষ্ট্রদূত জানতে চেয়েছেন উল্লেখ করে সংস্কার সহ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, যারা টাকা দিয়ে নির্বাচিত হয় তারা বেশি দিন টিকতে পারে না, দিন শেষে পালাতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে তিনি কথা বলেন। বৃহস্পতিবার রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল বলেন, ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হয়, তাহলে দেশ ছেড়ে পালাতে হয় না। এ সময় তিনি আরো বলেন, এদেশের মাটিতেই আমার কবর হবে। দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি। গণফোরামের রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। বলেন, ভাঙন তৈরি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণফোরামকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে কাজ করার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে তাদের সাহায্য করার আহ্বান জানান ডক্টর কামাল। আপনাদেরকে কোনো কিছু লোভ দেখবে রাজনীতির মধ্যে দিয়ে একটা আসল পরিবর্তন আসে, দুর্নীতিমুক্ত সমাজ, শোষণমুক্ত সমাজ, এটা আপনারা দেখে দেশে গড়ে উঠুক, এটা চান, অন্তর থেকে চান। এটা আমি মনে করি দেশের প্রত্যেক মানুষই চায়। কিছু লোক যারা বিক্রি হয় তারা ছাড়া সকলেই চায় দেশে একটা সৎ সরকার থাকুক, দেশের মানুষের কাজ করা হোক, দেশের একটা মৌলিক পরিবর্তন আমরা সবাই মিলে যেন গড়ে তুলতে পারি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালাস পেয়েছেন।
অপর একটি মামলায় মির্জা আব্বাসকে খালাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছে আদালত। দুপুরে আদালতে হাজির হন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত দুজনকে খালাস দেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। অন্য মামলায় খালাস পেয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তার মতো অনেক নেতাকর্মীর জীবন মামলা দিয়ে শেষ করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না, একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ। আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহর কাছে আমি চাই। থানা মামলা না নেয় আদালতে গিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও তাপস সহ 90 জনের বিরুদ্ধে হত্যা মামলা করল ছাত্র আন্দোলনে নিহত নাদিমুল হাসান এলেমের পরিবার। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন নিহত এলেমের মা কিসমত আরা। এ সময় তার সঙ্গে ছিলেন নিহত এলেমের বাবা, ছোট ভাই এবং বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাদীর আইনজীবী জানান, এলেম ছাত্র আন্দোলনে নিহত হলেও সংশ্লিষ্ট থানা তার মামলা নেয়নি। সে সময় উল্টো পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। সাবেক সরকারের পতনের পর মামলা দায়েরের আবেদন করলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানা মামলা নেয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলিনুর তাপস সহ মোট 90 জনকে মামলায় আসামি করা হয়েছে। আপনি মিরপুর হাসপাতালে আসেন, আপনার ছেলের গায়ে গুলি লাগছে। আর কিছু আমরা সূত্রাপুর থানায় গেছি, কোতোয়ালি থানায় গেছি, ন্যাশনালে গেছি, আমার ছেলেকে কেউ রাখে নাই। আমার ছেলেকে ওই অন্য করে বের করে দিয়েছে, আমার ছেলেকে মনোজাতিতে করতেছে। আমার ছেলে লাশ ফেলে রেখেছিল। পরে আমার ছেলের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করে বলেছে আমার ছেলের লাশ মিরপুর থেকে নিয়ে এসছে। মামলাটা আমরা 90 জনের নামে লিস্ট করেছি। 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। 2 নম্বর ওবায়দুল কাদের, ফজলিনুর তাপস, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, এই অত্র এলাকার সাবেক এমপি, 6 এর এমপি শাহিদ খোকন, কাজী ফিরোজ রশিদ এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু সহ টোটাল 90 জন। আরও হচ্ছে 100 থেকে 150। যে পরিবাররা মামলা করতে চাচ্ছে সেই পরিবারদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি। আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা যদি কোনোভাবে এই মামলার বাদীকে ভবিষ্যতে কোনো সময় ভয়, ভীতি, হুমকি বা কোনো ধরনের ব্ল্যাকমেল করার অপচেষ্টা করে, কড়াভাবে আমরা সেটার জবাব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গণপরিষদ করে হলেও সংবিধান পুনর্লিখন জরুরি বলেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা পরিষদের এই সদস্য। তিনি জানান, গণতন্ত্র পুনর্গঠনে সারা দেশে ধারাবাহিক সংলাপ করবে সিজিএস। রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝামাঝি দাঁড়িয়ে পুনর্গঠনের সংলাপগুলোর সুপারিশ তুলে ধরবেন তারা। এই ধারাবাহিক সংলাপটি হবে 5 মাস ধরে। আয়োজকরা বলছেন, প্রধান উপদেষ্টার রাষ্ট্র সংস্কারের আহ্বানের পরিপ্রেক্ষিতে এই সংলাপের আয়োজন করতে যাচ্ছে সিজিএস। দেশবাসী, দেশব্যাপী নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত এবং পরামর্শ সংগ্রহ করার আমরা চেষ্টা করব। এর ফলে আমরা আশা করছি যে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা সম্ভব হবে।
যা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় এবং গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করবে, দেশে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই লক্ষ্যেই আগামী 5 মাস ধরে এই পর্যায়ে আমরা জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে কিছু ধারাবাহিক সংলাপের আয়োজন করছি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদের আসন সংখ্যা বণ্টন করতে হবে। ভোটাররা প্রার্থীকে নয়, দলকে ভোট দেবে। প্রাপ্ত ভোটের আলোকে দলগুলো আসন পাবে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করলে হবে না মন্তব্য করে বক্তারা বলেন, এজন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। ইমরুল কায়েসের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুর রউফ বলেন, সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চায় বাধ্য করতে হবে। রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের সংস্কার নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে, অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। মনোনয়ন বাণিজ্যটাই হচ্ছে গত 50 বছরের পলিটিক্যাল পার্টি বাঁচার কারণ। সেই জন্য একটা গণতান্ত্রিক পার্টি নাই। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, হ্যাঁ, এটা ইউরোপিয়ান সিস্টেম, ইউরোপের থেকে এটার উদ্ভব হয়েছে এবং সেখানে ওই ওয়েস্টমিনিস্টার সিস্টেমটা ছিল, সেখানে আস্তে আস্তে তারা ইমপ্রুভ করতে করতে এটা এনেছে। এই পিয়ার সিস্টেমটা বাংলাদেশি সিস্টেমের মধ্যে এনে ওই জিনিসটাই এখানে দিতে হবে, যেন লোক পার্টিকে ভোট দেবে, প্রার্থীকে নয়। অন্য বক্তারা বলেন, বাংলাদেশের সবগুলো নির্বাচনে বিজয়ী দলগুলো মাত্র 35-40% ভোট পেয়ে 60% মানুষকে শাসন করেছে। এ কারণেই ভোটের আনুপাতিক আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেন তারা। 3 বারের বেলা না, আমি মনে করি যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা একটা পার্মানেন্ট হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ কালচারাল চেঞ্জ আনতে 100 ইয়ার্স সময় লাগে। আসলে আমরা ভালো নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন করতে করতে যান শেষ। ইউ উইল নেভার গেট এ ভালো কমিশন। আর ভালো কমিশন আমার দরকারও নাই, আমার একটা কমিশন দরকার। বাট উই নিড এ নিউট্রাল গভর্নমেন্ট, উই নিড এ প্রফেশনাল বিউরোক্রেসি, হ্যাঁ, উই নিড রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, উই নিড ইনফর্মড সিটিজেন। অনলাইনে জনগণের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার তাগিদ দেন সেমিনারের বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই, পানিবন্দী 21 লাখ মানুষ। ত্রাণের জন্য হাহাকার দুর্গম এলাকাগুলোতে। লক্ষ্মীপুরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। এদিকে সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে 17 জন, আর সব মিলিয়ে 11 জেলায় মৃতের সংখ্যা 52। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে এখনো 8 উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ পানিবন্দী। রাতের বৃষ্টি ও উজানের পানিতে জেলা শহর মাইজদি, সোনাইমুড়ি সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1303টি আশ্রয় কেন্দ্রে 2,64,743 জন মানুষ আশ্রয় নিয়েছে। এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। জেলার দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না। এ পর্যন্ত জেলায় বন্যায় 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় লক্ষ্মীপুরে বৃষ্টি না হলেও উজানের জোয়ারে বৃহস্পতিবার বন্যার পানি 2 থেকে 3 ইঞ্চি বেড়েছে। প্রতিদিন জেলার 5টি উপজেলার পানি বাড়ছে। চরম ভোগান্তিতে বন্যা দুর্গতরা। পানিবন্দী অন্তত 8.5 লাখ মানুষ। জেলার সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় প্রায় 90% গ্রামীণ রাস্তা, ঘরবাড়ি পানির নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নৌকা ও ট্রলার না থাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত নগদ 10 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল, প্যাকেটজাত শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। 5 উপজেলায় 64টি মেডিকেল টিম ও একটি বিশেষ টিম জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত।
বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানের পানি কম থাকায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি বের হওয়া অনেকটা কমে এসেছে, ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানিও কমছে। এছাড়া প্লাবিত কুমিল্লার দক্ষিণাঞ্চল লাকসাম মনোহরগঞ্জ 14 গ্রাম উপজেলায় বন্যার পানি নেমে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় জেলার 10,78,000 মানুষ পানিবন্দী। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 225টি মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে। এদিকে পর্যাপ্ত ত্রাণ দুর্গতদের মাঝে পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ ও 2 ডজনেরও বেশি সিনিয়র সাংবাদিক। অভিযুক্তদের তালিকায় রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিহানের বাবা বাদী হয়ে মামলাটি করেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিজয় উৎসবে পুলিশের গুলিতে নিহত হন 17 বছর বয়সী কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করেনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আন্দোলনে নিহত রিয়ানের বাবা গোলাম রাজ্জাক 52 জনকে অভিযুক্ত করে মামলা করেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের উস্কানির ঘটনায় সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরী, নঈম নিজাম, মুন্নি সাহা, সোমা ইসলাম সহ মোট 52 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 52 জনের মধ্যে সাংবাদিকই 30 জন। সাংবাদিক ভাইরা আমি দেখছি তারা উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছে এই হত্যার পিছনে। ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। আসামি করা হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক র্যাব প্রধান হারুনা রশিদ, বিপ্লব কুমার সহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেও। এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার মামলার তদন্ত সহ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে 8টি অভিযোগ। আছেন মোহাম্মদ জাফর ইকবাল, নিঝুম মজুমদার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত বৃহস্পতিবার বিকেলে আদেশ দেন। বিকেলে টিপু মুন্সিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ডের বিরোধিতা করে আবেদন করে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেল 5টার পর কড়া পুলিশি পাহারায় টিপু মুন্সিকে আদালতে হাজির করা হয়। এই সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট, শরীরে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। শুনানির সময় আদালতে উপস্থিত বিএনপি সমর্থক আইনজীবীরা টিপু মুন্সির শাস্তি চান। বুধবার দিবাগত রাতে সাবেক বাণিজ্য মন্ত্রীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকাল 7টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়।
পরদিন 14 আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানের বিরুদ্ধেও হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ছাত্র জনতার আন্দোলনে জাতি ধর্ম বর্ণের কোনো ব্যবধান ছিল না, জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী বলছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আন্দোলনে নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহযোগিতা সহ সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে বলেও জানান। শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন সহ অন্যান্যরা। যার যেখানে যে অবদান জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম। আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন, অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। সম্মানিত ভাইরা, তারা কথা দিয়েছেন তারা করবেন, আমরা দোয়া করি সেটা যেন হয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটি কোনো দুর্নীতিবাজ ধরবে না, দুর্নীতির মাত্রা তুলে ধরবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই কমিটি দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতের সুপারিশের পাশাপাশি ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় সে পরামর্শ দেবে বলেও জানান তিনি। বিকেলে পরিকল্পনা কমিশনের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। 12 সদস্যের শ্বেতপত্র কমিটির প্রধান কাজ অর্থনীতির ভিত্তি ঠিক করার পাশাপাশি স্বচ্ছতা আনতে কাজ করা। এলডিসি উত্তরণের বিষয়ে করণীয় ছাড়াও পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ দেবে কমিটি। এক প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন, সুনির্দিষ্ট কোনো প্রকল্পের বিষয়ে কাজ না করলেও মেগা প্রকল্পের অনিয়ম ও দায়দেনা নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ব্যাংকিং খাতে অনিয়ম এবং অর্থ পাচারের বিষয়ে পরামর্শ দিলেও তার কমিটি কোনো দুর্নীতি ধরবে না বলে উল্লেখ করেন কমিটির প্রধান। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। কেউ কেউ প্রশ্ন করেন যে এই ভিত্তিভূমি বা এইরকম একটা চ্যালেঞ্জ বা ঘটনাবলী কেন হলো, এই আলোচনাটা কি আপনারা করবেন না? আমরা হ্যাঁ কিছুটা করব, কিন্তু সবটা করা 90 দিনের ভিতরে সম্ভব না। এইটা ততখানি সংস্কার কর্মসূচি দিবে না, এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনোদিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। এইটি হলো মূল আমাদের ব্যাপার আর কি। কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 172 জন। হাসপাতালে ভর্তি ও নিহতদের বেশিরভাগই ছিল বুলেট বিদ্ধ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, মৃতদের ময়নাতদন্ত করতে দিতে চাননি স্বজনরা, তারপরও 85% ময়নাতদন্ত করা গেছে। আন্দোলন চলাকালে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 2613 জন। এর মধ্যে 12 বছরের নিচে 19 জন রোগী ভর্তি হয়েছিল, আর সবচেয়ে বেশি রোগী ছিল 20 থেকে 30 বছরের বয়সের। সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেবার মান বাড়ানোর সাথে 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন ও দুদকে এখনো সংস্কার হয়নি। একে একে সবকিছুর প্রয়োজনীয় সংস্কারের জন্য এখনই নির্বাচন চায় না বিএনপি। দীর্ঘ 10 বছরেরও বেশি সময় পর গতকাল নিজ জন্মভূমি কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাকে চকরিয়া ও পেকুয়া উপজেলায় আলাদা সংবর্ধনা দেওয়া হয়। সভায় লাখো জনতা ভিড় করে। চকরিয়া ও পেকুয়ায় গণসংবর্ধনা শেষে বুধবার রাতে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে পেকুয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরো যৌক্তিক সময় দেবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি একটা যৌক্তিক সময়ের মধ্যে তারা যেন প্রয়োজনীয় সংস্কার সাধনের
মধ্য দিয়ে একটি নির্বাচনের রোডম্যাপ তারা প্রদান করেন, তাহলে জনগণ সেটা বুঝতে পারবে। তবে সেই জন্য আমরা তাদেরকে এখন কোনো চাপ প্রয়োগ করতেও চাই না, দাবিও রাখতে চাই না। আমরা অত্যন্ত খুশি। আমাদের মনে হচ্ছে আমরা স্বাধীন দেশে আমাদের প্রিয় নেতাকে ফিরে পেয়েছি। আমাদের সেটা মানে কত ভালো লাগছে, কত খুশি আমরা, সেটা বলার ভাষা নেই। আমাদের ভিতরে সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। উনি 10 বছর পরে এখানে ফিরে এসেছে এই দেশে। ওনার উপরে নির্মম অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, গুম করার পরে মনে করেছিলাম খুন করে ফেলেছে। আল্লাহর মেহেরবানি ওনাকে আমাদের ফেরত পেয়েছি। আমাদের কক্সবাজারের তো জাতীয় নেতা হিসেবে উনি এখানে অবদান রাখবেন। আমি আশা করি সারা দেশে এই দলের মাধ্যমে সারা দেশে উনি অবদান রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 25 শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরার একটি রেস্টুরেন্টে। এতে প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকবে জামাতে ইসলামী। এ সময় শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা তুলে দেন তিনি। মতবিনিময়ে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। নেতারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ বাকশাল ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আর কোনোদিন দেশে তাদের স্বৈরতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না। এই দুর্নীতির যে পাহাড়, জাতিকে যে ফুকলা করে দেওয়া হয়েছে, ব্যাংক যে খালি করে দেওয়া হয়েছে, এই দুর্নীতির টাকা দিয়েই তো মানুষের উপরে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আপনাদেরকেও কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল। আপনাদের বউ ভাই বিদেশ গেছে সত্য বলার অপরাধে। আজকে আপনারা একটু এই দুর্নীতির চিত্রগুলো, চাঁদাবাদীর চিত্রগুলো, হত্যার চিত্রগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে মেহরবানি করে তুলে ধরুন। প্রতিশোধ পরায়ণতা, জাতির মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া, এই কাজ এখন নতুন করে যদি কেউ করেন, হাসিনা যে পথে গেছে সেই পথে তাদেরকেও চূড়ান্তভাবে যেতে হবে। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বন্যার শুরু থেকেই দেশের বন্যা দুর্গতদের পাশে রয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। নিজস্ব উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলার 9টি ইউনিয়নের 501টি পরিবারের মাঝে 13 ধরনের খাদ্য উপকরণ বিতরণ করেছে। এছাড়াও বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যবহারের জন্য কুমিল্লা জেলা প্রশাসককে স্পিডবোট প্রদান করা হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ নূর মোহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় 500 পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ওষুধ, গবাদি পশুর খাদ্য বিতরণ চলমান রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চৌপল্লী জয়পুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়া। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির বলেছেন, আবু সাইদ ও মুগ্ধের মতো হাজারো শহীদ বাংলাদেশে নতুন স্বাধীনতার ইতিহাস লিখেছে। এই স্বাধীনতা রক্ষা করতে হবে। পঞ্চগড়ের অটোয়ারির মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে এনজেএন গ্রুপ। নোয়াখালীর সেনবাগ উপজেলার 8 নম্বর বীজবাগ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে 200 পরিবারের মাঝে বিশুদ্ধ পানি, চাল, ডাল, চিড়া, মুড়ি ও স্যালাইন সহ শুকনো খাবার বিতরণ করা হয়। নোয়াখালীর প্রত্যন্ত বন্যা কবলিত এলাকাগুলোতেও আগামী কয়েকদিন ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানান এনজেএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম মিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার সংবাদ। ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিকেলে বিমানবন্দরে তাদের বরণ করে নেওয়া হয়। এই ট্রফিটা যুব ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে, জাতীয় দলের জন্য যোগ্য হয়ে উঠতে, বলেছেন কোচ মারুফুল হক। পেশাদার ফুটবলে বেশি বেশি খেলার সুযোগ চান শ্রাবণ, আসিফ, মিরাজুলরা।
সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দেখা করে যুবদল, পায় অর্থ পুরস্কার। এই অর্থ বন্যা দুর্গতদের সহায়তা দিয়েছে তারা। মানিক মাহমুদের রিপোর্ট। স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে প্রথমবার শিরোপা জয় করেছে বাংলাদেশ। ট্রফি নিয়ে দেশে ফেরা চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়, করানো হয় মিষ্টি মুখ। বয়সভিত্তিক সাফে প্রথম বড় সাফল্য। চ্যাম্পিয়ন কোচ মারুফুল হক এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন শিষ্যদের। নেপালের দুর্বলতা খুঁজে পরিকল্পনা সাজান ফাইনালে। জাতীয় দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার ঘাটতি দূর করতে মিরাজুলদের নিয়ে আশাবাদী কোচ মারুফুল। আমি টোটালি কনফিডেন্ট ছিলাম এবং প্লেয়ারদের এই ম্যাচটা নিয়ে অনেক প্রিপারেশন ছিল। আমি দেখেছি ওদের প্লেয়িং স্টাইল খুব একটা চেঞ্জ করে নেয়। প্রথম 10 মিনিটে তাদের অনেক মিসপাস করছে এবং আমার কাছে মনে হচ্ছে তাদের মেন্টালি প্রেশারে ছিল। তখন আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদেরকে বললাম পজিশনাল প্লে এবং অ্যাটাকিং প্লে খেলতে পারি, এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। প্লেয়ারদের যে এখন যে অবস্থা, আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, লিগের পারফরমেন্স দেখেছি, এইচডিবিএলের পারফরমেন্স। তখন আমার একটা টার্গেট ছিল যে এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। প্রতিবেশী ভারতের আচরণে দেশের বন্যায় দুর্গতদের জন্য মন কেঁদেছে মিরাজুল আসিফদের। জেদ ছিল সেমিফাইনালে ভারতকে হারানোর। আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেব। তো ইনশাল্লাহ আমরা পারছি। যুবাদের শিরোপা জয় প্রেরণা যোগাবে বড়দের। যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চান আসিফ মিরাজুলরা। যে ভুল কাজ করছি, যেটা ভুল হয়েছে, নেক্সট টাইম ওই ম্যাচ আমরা এটা ভুল করবো না। এটা যা খেয়েছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমরা ম্যাচ উইন করে বেরোবো। যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পাবে। এটা একটা আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিচ্ছে। সবার একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমের হয়ে প্রতিনিধিত্ব করা, বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব যদি যাই ইনশাল্লাহ। আমার গাওয়ার পাশন হারাই আছে। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। চ্যাম্পিয়নদের পুরস্কৃত করবে বাফুফে। ইসি কমিটির মিটিংয়ে এটা আমাদের যারা ইসি কমিটিতে আছেন সবাই আমরা একটা ডিসিশন নিতে পারবো যে আমরা তাদের জন্য কি করতে পারি। সাফের নৈপুণ্যে চ্যাম্পিয়ন দলের 4 ফুটবলার মিরাজুল, শাকিল, রাহুল ও চন্দন ডাক পেয়েছেন জাতীয় দলে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দলে রাখা হয়েছে তাদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউড সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের সই। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা বাতিলের সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান পুনর্লেখনের সুপারিশ অধ্যাপক আলী রিয়াজের। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী করার পক্ষে সাবেক সিইসি বিচারপতি রৌফ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীতে 17 জন সহ বিভিন্ন জেলায় 52 জনের মৃত্যু। ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক মামলা। রাজনীতিক, বিচারপতি, সাংবাদিক, অধ্যাপক, পুলিশ সহ 53 আসামি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটাতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।